একটা বাচ্চাকে ঠিক মতো খাওয়াতে পারো না, আবার আরেকটা বাচ্চা পেটে নিলে কিভাবে? তোমাদের এত শখ আর ঢং দেখে বাঁচি না। বড় যা তার আদরের ছেলের মুখে মুরগির রানটা তুলে দিচ্ছিল আর ঠিক এইভাবে আমাকে কথাগুলো শোনাচ্ছিল। মেজো যা তালে তাল মিলিয়ে বলল, বুঝোনে দিদি, আমাদের উপর ছেলে মেয়ে মানুষ করার ধান্দা। আমার চোখে পানি টলটল করছিল, কোনো কথা বলতে পারছিলাম না। 5 বছর আগে পালিয়ে বিয়ে করে এবারই এসেছিলাম। আমার স্বামী সবার ছোট, তার বড় আরো 3টা ভাই আছে। আমার স্বামী সামান্য কিছু টাকা দিতে পারে সংসারে। বাজারে একটা ফার্মেসি আছে, সে দাঁতের ডাক্তার, তেমন চলে না। মাস শেষে 5 থেকে 7 হাজার টাকা আসে। আমি অনার্স পাশ করা একটা মেয়ে, অনেক ভালো ভালো চাকরি পেয়েছিলাম। চেয়েছিলাম স্বামীর পাশে দাঁড়াবো, কিন্তু এইবারের কড়া নিয়ম, ঘরের বউ বাহিরে যে কাজ করতে পারবে না। আবার মাস শেষে যখন আমার স্বামী সংসারে টাকা কম দেয়, শ্বশুর মশাই কত কথাই না শোনায়, বেচারা চুপ করে শুনে। আমার জীবনে আমি তার মতো শান্ত মনের মানুষ দেখিনি। কখনো একটা ঝাড়ি মেরে কথা বলেনি আমাকে। গায়ে হাত তোলা তো অনেক দূরের কথা। যখন আমি সবার কথা শুনে কান্না করতাম, তখন আমার হাতগুলো ধরে বলতো, আর একটু সহ্য করো মায়া, সব ঠিক হয়ে যাবে। বাকি 3 ভাই খুব ভালো জব করে, মোটা টাকা বেতন পায়, তাছাড়া আরো বাড়তি ঘুষ তো আছেই। আমার মেয়ের বয়স 3 বছর, এই সময়টাতে বাচ্চাদের একটু ভালো মন্দ খাবার দেওয়া উচিত। কিন্তু বাড়িতে প্রতিদিন মাছ মাংস আমি নিজের হাতে রান্না করি, তবে আমার মেয়ের কপালে সেই ঝোলটাও জুটে না। আজকে সব কাজ শেষে যখন গোসলে যাই, হঠাৎ মাথা ঘুরে যায়। পরে তারাই ডাক্তার ডেকে আনে, না হলে বাড়ির সব কাজ কে করবে? ডাক্তার এসে দেখে বলল আমি মা হতে চলছি। এরপর থেকে এক একজনের এক এক কথা শুনছি। আমার শাশুড়ি মা চুলে তেল দিতে দিতে বলল, তোমার এই বাচ্চাকে খাওয়াবে কে? এত বিবেক ছাড়া মেয়ে আমি জীবনে দেখি নাই। দেখছো তোমার স্বামীর ইনকাম নাই, তার উপর আবার বাচ্চা। একটা মেয়েকেই তো একটু ভালো মন্দ খাওয়াতে পারো না? আমি এইরকম কথাগুলো আর শুনতে পারছিলাম না। দৌড়ে ঘরে চলে গেলাম। সারাদিন কাজ শেষে রাতে আমার স্বামী বাড়ি ফিরতেই আমার শাশুড়ি তাকে ডেকে নিয়ে গেল। আমি বাহিরে দাঁড়িয়ে আছি, কিন্তু আমার মুখের উপর দরজা বন্ধ করে দিল। কিছুক্ষণ পর আমার স্বামী সুমন বেরিয়ে এলো। এসে আমার দিকে তাকিয়ে হাতে একটা মিষ্টির প্যাকেট ধরিয়ে সোজা ঘরে চলে গেল। মিষ্টির প্যাকেটটা দেখে একটু অবাক হলাম, কারণ ও কিছু জানে না। আমিও জানতাম না, আজকে জানলাম। তাহলে কোন কারণে মিষ্টি এনেছে? কাজ শেষ করে হাত মুছতে মুছতে ভয়ে ভয়ে ঘরে গেলাম। গিয়ে দেখি মেয়ের সাথে খেলছে। আমি ঘরে যেতে আমাকে জড়িয়ে ধরলো। তার প্রথম কাজ দেখে আমি তো অবাক, এবং মেয়ে তাকিয়ে আছে বলে লজ্জাও পাচ্ছি। ও আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলল, তুমি কোনো চিন্তা করো না মায়া, আমার এই বাচ্চা নিয়ে কোনো সমস্যা নেই। আরো আমি খুশি, আমাদের 2টা বাচ্চা হবে। মনে মনে বললাম, শাশুড়ি বিচার দিয়েছে ওর কাছে, কিন্তু ওর কথায় আমি অনেক সান্ত্বনা পেলাম। সকালে সবাই খাবার টেবিলে বসে খাচ্ছে। আমার বড় যা তার ছেলেকে মাংস বেড়ে বেড়ে খাওয়াচ্ছে। এদিকে আমার মেয়ের পাতে একটা মুরগির গিলা পড়ে আছে। এইবারই সব কাজ সব রান্না আমি করলেও পরিবেশন করার অনুমতি আমার নেই। আমার মেয়ের এইটুকু বুদ্ধি হয়েছে, ভালো খাবার কাকে বলে এইটুকু সে বুঝে। আমার দিকে তাকিয়ে বলল, ও মা, আমাকে মাংস দেও না কেন? আমার বড় যা মুখ কালো করে বলল, যার বাবার ইনকাম কম তার মাংস খাওয়া পাপ শোনা। তোমার বাবার ইনকাম কম, তাই তোমার মাংস খাওয়া পাপ। আমার মেয়ের কোনো কথা বলল না। তার বড় কাকি কি বলেছে সে বুঝতে পারেনি, কিন্তু এটা সে ঠিকই বুঝেছে, তাকে মাংস দিবে না। আমি খেয়াল করলাম আমার স্বামী খাবার খেতে খেতে সব শুনেও না শোনান ভান করে খেয়ে উঠে গেল। সবার খাবার শেষ হলে বাসন ধুতে গিয়ে নিজের অজান্তেই চোখ থেকে পানি পড়ছে। খুব কাঁদতে ইচ্ছে করছে। কেন এমন হলো? বিকেলে মেয়েকে নিয়ে পড়তে বসছি, হঠাৎ দেখলাম সুমন এসেছে। হাতে সুন্দর একটা বড় কাপড়ের ব্যাগ, নতুন কিনে এনেছে। আমার হাতে ব্যাগটা দিয়ে বলল, সব জামা কাপড় গোছাও, আমি গোসল করে আসছি। আমি কিছু জিজ্ঞেস করার আগেই সে গোসলে চলে গেল। আমার মেয়ে ব্যাগ দেখে খুশিতে হাততালি দিয়ে বলল, বেড়াতে যাব মা? কিছু বুঝতে পারছি না, হঠাৎ সব গুছাতে কেন বলল। ব্যাগটা পাশে রেখে মেয়েকে নিয়ে আবার পড়তে বসলাম। সুমন ঘরে এসে রেগে বলল, কি হলো, তোমাকে সব গুছাতে বলছি না? আমি দাঁড়িয়ে জিজ্ঞেস করলাম, কেন, কোথায় যাব আমরা? এই বাড়ি থেকে চলে যাব। কেন? এই বাড়ি থেকে গিয়ে কোথায় থাকবো? পাগল হয়ে গেছো? সুমন অনেক জোর করে বলল, এত কথা বলছো কেন মায়া? আমি যা বলছি সেটাই করো। ও কখনো জোরে কথা বলে না। ওর এত জোরে কথা শুনে আমার শ্বশুর শাশুড়ি এবং সেজো যা বেরিয়ে এলো। শ্বশুর পান চিবাতে চিবাতে বলল, কি হয়েছে, তুই বিকেলে বাড়ি খেয়ে আর এমনি চিল্লাছিস কেন? সুমন সেদিকে কোনো কান্না দিয়ে আমার সাথে কাজে হাত দিল। আমার শাশুড়ি এসে বলল, কি আবার নাটক শুরু করলি রে? তোদের ঢং দেখলে শরীর জ্বালা করে। সুমন পিস ফিরে উত্তর দিল, আর জ্বালা করবে না গো মা, চলে যাব তোমাদের এখান থেকে। নিজের জামা কাপড় বাদে আর কিছু ব্যাগে নিলাম না। বাড়ির সবাই বের হয়ে আমাদের দরজায় দাঁড়িয়ে আছে। আমার বড় যা বলে উঠলো, বাড়ির কাজের ভয় এখন চলে যাচ্ছে, এইসব চালাকি কি কেউ বুঝে না নাকি?
সুমন হুঙ্কার ছেড়ে বলল, চুপ, অনেক হয়েছে। আমার বউকে আরেকটা কথা কেউ বললে তার গায়ে হাত তুলতে আমি পিছপা হব না। এতদিন সব সহ্য করেছি, আর না। ওর এমন ব্যবহারে আমি খুব অবাক হলাম। আমার শাশুড়ি চেঁচিয়ে বলল, বউ তোরে কালো জাদু করছে, নইলে তুই তেমন ছিলি না। তোর সাহস বাইরে গেছে, তুই বড় বড়লোকে এমন কথা বললি। তুই জানস আকবর শুনলে তোর আস্ত রাখবো না। সুমন আমার শাশুড়ির কাছে গিয়ে বলল, বড় বউ তাই তোমার দরদ হচ্ছে, নাকি তার স্বামী সংসারে বেশি টাকা দেয় এই জন্য দরদ হচ্ছে? আমার শাশুড়ি থেমে থেমে বলল, না, বড় ভাবির লগে কেউ এমনি কথা কয় না। আর টাকা তো বেশি দেয় সংসারে, সংসারে যে টাকা বেশি দেয় তার লগে বেয়াদবি করতে নাই। তোমারে ধন্যবাদ এই কারণে যে তুমি সত্যি কথাটা বলছো। সুমন বলল, আমাদের সব গুছানো শেষ, আমি বোরখা পরে নিলাম। সুমনের কুলে আমার মেয়ে আর হাতে কাপড়ের ব্যাগ, তার পিছে পিছে আমি বের হলাম। আমার শাশুড়ি সদর দরজায় দপাস করে বসে কপালে হাত দিয়ে চেঁচাতে লাগলো আর বলল, এই পিছাসি আমার পোলারে খাইলো। আমার এত সাদা সিধা পোলা এই কাম জীবনেও করতে পারতো না। এই অপয়া আমার পোলাটার মাথা খাইছে। আল্লাহ গো, তুমি এর বিচার করো। বাড়ির কাজ করতে হইব, তাই আমার পোলাটারে আমার থেকে আলাদা করলো। সুমন মেয়েকে কাঁধ থেকে নামাতে নামাতে বলল, মা, তুমি আমারে যা বলার বলো, মায়ারে কিচ্ছু বলবা না। ওর মতো মেয়ে দেখে এই বাড়ির বুয়া বানায় খাটায় গেলা। অন্য কেউ হইলে লাথি মেরে চলে যেত। এত বড় বাড়ির মেয়ে হওয়া সত্ত্বেও তোমাদের সব কাজ করে গেছে বুয়ার মতো। তারপর আমি তোমাদের কিচ্ছু বলিনি। ও তো পরের মেয়ে, কিন্তু আমার মেয়ে তো তোমাদের রক্ত, ও তো তোমাদের নাতি। আমার মেয়েটার কি দোষ করছে? আমার মেয়েটা কি এমন খায়? এক টুকরা মাংস তার কপালে জুটলো না? তুমি তো পারতা একটা টুকরা মাংস ওরে দিতে, তোমার উপর তো কেউ কথা বলতে পারতো না। আমার শ্বশুর চিল্লাতে চিল্লাতে বলল, সন্তানের প্রতি এত মায়া যে মাকে কথা শোনাও তুমি? মনে হচ্ছে তোমাদের 4 ভাইরে আমরা পালতে আনছিলাম, আমাদের সন্তান নাই, মায়া নাই। আছে তো, সন্তানের প্রতি মায়া তোমাদেরও আছে, কিন্তু যেই সন্তানের টাকা বেশি ওই সন্তানের প্রতি মায়া বেশি। 7,000 টাকা আলাদা খেয়ে আমি দেখাইবো আমার বউ বাচ্চাও মাছ মাংস দিয়ে খেতে পারে এই টাকার মধ্যেই, যা তোমাদের সংসারে হতো না। তারা কথা কাটাকাটি করছে, পাশ থেকে আমি শুনলাম আমার বড় জা আর মেজো যার কথা। তারা আমার শ্বশুরের কানে কানে গিয়ে বলছিল, আব্বা বাইর করে দেন, সম্পত্তির কোনো ভাগ দিবেন না, এইটা বইলা দেন। তাদের কথা মতোই আমার শ্বশুর সুমনকে বলল, তাহলে তুমি এই কথাও শুনে রাখো, আমার ছেলে ওই টাকাওয়ালা 3টেই, ছোট ছেলে বলতে কেউ নেই। আমার সব সম্পত্তির 3 ভাগ হবে। এখন আমার বাড়ি থেকে বের হয়ে যাও। সুমন একটু জোরে জোরে হেসে বলল, তোমার এই পাপের আর অনাচারের সম্পত্তির দরকার নেই আমার। আমি খেয়াল করলাম সুমনের চোখে পানি। পানিটা আড়াল করে সবাইকে ভালো থেকে বলে আমার হাতটা ধরে বেরিয়ে আসলো বাড়ি থেকে। গলি দিয়ে হেঁটে রাস্তায় উঠছি, কেউ কোনো কথা বলছে না। আমি জিজ্ঞেস করলাম, কোথায় যাচ্ছি? আর দোকান তো এই বাজারে, দূরে গিয়ে খাবো কি? বেশি কথা বলো না, আমি আসি তো। এই হাত ধরে যখন বেরিয়ে এসেছি তখন খাবারের চিন্তা তোমাকে করতে হবে না। একটা রিক্সা দিয়ে অনেক দূরে এসে সুমন রিক্সাটা থামাতে বলল। রিক্সা থেকে নেমে সুমন ভাড়া মিটিয়ে একটা গলি দিয়ে ঢুকলো। মায়া তার পিছে পিছে হাঁটছে। একটা বাড়ি ঢুকে 3 তলায় উঠে সুমন কলিং বেল বাজতেই রিফাত দরজা খুললো। রিফাতকে দেখে মায়া খুবই অবাক। রিফাত সুমনের বন্ধু, ও দেশের বাহিরে থাকে। দেশে আসলো কবে? পাশ থেকে একটা মেয়ে মুস্কি হেসে সালাম দিয়ে আমার মেয়েকে কুলে নিয়ে নরম কণ্ঠে বলল, ভাইয়া আসেন, ভাবিকে নিয়ে আসেন ঘরে। আমি চুপচাপ ফ্ল্যাটটাতে ঢুকলাম। বাবার বাড়ির কথা মনে পড়লো হঠাৎ। এমন রাজপ্রাসাদেই ছিলাম, বাবার একমাত্র আদরের মেয়ে ছিলাম, কখনো কষ্ট কি বুঝতে দেয়নি। কিছু চাইতে দেরি হতো, কিন্তু সেটা দিতে দেরি হতো না। সুমন আমার বাবার অনেক বিশ্বস্ত কর্মচারী ছিল, বাড়িতে আসা যাওয়া হতো। এর মধ্যে কখন দুইজনের ভালো লাগে বুঝতে পারিনি। পরে আমার বিয়ে ঠিক হলে বাবাকে সব জানাই, কিন্তু সে রাজি ছিল না। তাই পালিয়ে বিয়ে করে এই বাড়ি উঠি। প্রথমে বড় লোকের মেয়ে, তাই খুব আদর যত্ন করত আমার শাশুড়ি। পরে যখন বাবা আমার সাথে সব সম্পর্ক শেষ করে দেয়, তখন থেকে বাড়ির সব কাজ আমাকে দিয়ে করায়। আমার ধ্যান ভেঙে রিফাত ভাই ডাক দিল, ভাবি, আমার বউ আয়েশা। তার কথা শুনে অবাক হলাম, খুশিও হলাম। কি বলেন ভাই, বিয়ে করলেন কবে? জানালেন না তো বোন রে। আমি বিদেশে থাকতে ওরে ভালোবাসতাম। ইমুতে ভাবি, ওর বিয়ার কথা চলতেছিল, বাড়িতে জানাইলাম। তারা বলে 2 বছর হয়েছে বিদেশ গেলি, কিছু একটা কর, তারপর বিয়া। বাড়ির ঘর দুয়ারের কাজ শেষ হোক তারপর। আমার মাথা ঠিক নেই, ভালোবাসা উইরা যায় আর তারা কয় বাড়ির কাজ শেষ হোক। তাদের কোনো কথা না শুনে দেশে এসে বিয়ে করে বউ নিয়ে বাড়িতে উঠি। তাদের অবাক করে দিমো তাই। কিন্তু ভাবি কি আর কমো, তাদের অবাক করতে গিয়ে নিজেই অবাক হই। দেখি ছোট ভাই কেবল ইন্টার 2nd ইয়ারে পড়ে, সে এক মেয়েরে বিয়ে করে নিয়ে আসছে আরো 5 মাস আগে। আমারে বলে নাই, আমার টাকা দিয়ে অনুষ্ঠান করছে। আর আমার ভালোবাসার মানুষটার বিয়ে করার কথা বলছি, তারা বলে বাড়ির কাজ শেষ হোক তারপরে করব। তাদের সাথে জোরে কথা বলতে তারা অনুতপ্ত না হইয়া উল্টারও চড়াও হইয়া আমার কথা বলে। কপাল ভালো ছিল, এই ফ্ল্যাটটা আয়েশার উপহার দেওয়ার জন্য অনেক কষ্ট করে টাকা জমায় কিনছিলাম।
রাগ হয়ে এই বাসায় নতুন সংসার শুরু করি। রিফাত একটু থেমে আবার বলতে লাগলো, আসলে ভাবি, পরিবারের বেশি টাকা দেওয়া আর কম টাকা দেওয়া কোনো বিষয় না। বিষয় হচ্ছে বাবা মার সন্তানের প্রতি মনের টান। সন্তানের প্রতি যদি মন থেকে মায়া ভালোবাসা না থাকে, তাহলে টাকার বিষয়টা কিছুই না। সবাই বলে পৃথিবীতে বাবা মার থেকে কেউ আপন হয় না, বিশেষ করে মার থেকে বেশি কেউ ভালোবাসে না। কিন্তু আমার মা, যখন আমি সারাদিন বিদেশে কাজ করে রাতে একটু সময় পেতাম, তখন মাকে ফোন দিতাম। আমার মা ফোন ধরে কি বলতো জানেন? বলতো, হ্যাঁ রে, তোর বুদ্ধি শুদ্ধি কি তাল গাছে উঠছে? তোর বিদেশের মতো তো এখানে রাত 9টার পরে সবাই আড্ডা দেয় না যে অনেক রাত করে ঘুমাবে? তোদের ওইখানে এখন সন্ধ্যা, কিন্তু আমরা তো খুব সকালে উঠবো, নামাজ পড়তে হবে। এখন কোন বুদ্ধিতে তুই ফোন দিলি? বিদেশ গেছিস, টাকা কামাস, নামাজ তো পানিতে ভাসায় দিছস, সেটা না হয় বাদই দিলাম। তার এত কথা শোনার পরে আমি শুধু একটা কথাই বলতাম, মনে পড়ছিল তোমাকে মা, আর বিরক্ত করব না, তুমি ঘুমাও। এরপর আমার চোখের পানিটা আর কেউ দেখতো না। আমি তো টাকা দিতাম, আর মানলাম ছোট ভাই বাড়ির ছোট ছেলে, তাই আদরের। সুমন টাকা দেয়নি, কিন্তু সে তো বাড়ির ছোট, সে তো আদরের। তার সাথে কেন এমন হলো? টাকা কিছুই না, যদি মন থেকে ভালোবাসা মায়া মমতা না থাকে। আমি রিফাতের কথা শুনছিলাম, তবে 5 বছরের আমি এইটুকু বুঝেছি যে টাকার মূল্য ঠিক কতটা, তাই তার কথাগুলো তেমন গুরুত্ব মনে হচ্ছিল না আমার কাছে। কারণ প্রথম যেই দিন ওই বাড়িতে গেছিলাম, তখন শাশুড়ি মায়ের এত আদর, যাদের ছোট বোনের মতো ভালোবাসা, সবটাই আমার বাবার টাকার লোভে ছিল। না হলে কেন বাবা আমাকে মেনে না নেওয়ার পরেই এমন অত্যাচার শুরু হলো? সুমন আয়েশার সাথে তার মেয়ের পরিচয় করিয়ে দিচ্ছিল। আমাদের দুইজনকে অনেকক্ষণ কথা বলতে দেখে কাছে এসে জিজ্ঞেস করলো, এত কি কথা হচ্ছে? রিফাত হেসে বলল, আর এই কি, ভাবিকে বলছিলাম তোরা থাক, আমি পুস্কিটার সাথে আলাপ হয়ে আসি। আমি সুমনকে পাশে নিয়ে বললাম, এখন কোথায় থাকবো, কি করব? এভাবে চলে আসা ঠিক হয়নি। আমাদের আয় রোজগার কম, ওইটুকু কথা হজম করে চললেই হতো, এত রাগ দেখানো উচিত হয়নি। আর একটু কাজ করে খেলে হাত পা তো ক্ষয় হয়ে যায় না? আমি তো কখনো তোমার কাছে নালিশ করি নাই যে আমার কাজ করতে ভালো লাগে না বা আমি এই কাজ করতে পারবো না। তাহলে এমন কেন করলে? এখন বাসা ভাড়া করে থাকতে হলে তো টাকা লাগবে, তোমার হিসাব আছে? তোমার বন্ধুর বাড়ি তো আজীবন থাকতে পারবো না আমরা। ওদের নতুন সংসার, এখানে আসার পর রিফাত ভাই কথাগুলো শুনে নিজেরই খারাপ লাগছে। সুমন বিরক্ত হয়ে বলল, এত কথা বলতে পারো তুমি? আমাকে তো কথাই বলতে দিচ্ছ না, কি বলবে তুমি? তোমার জন্য তো এবার রাস্তায় থাকতে হবে। যাও, এক মুঠো খেতে পারতাম, সেটাও কপালে থাকবে না বোধ হয়। আমি একবার বলছি তো, আমি থাকতে কিচ্ছু হবে না, আর এখন থেকে আমরা এখানেই থাকবো। সুমনের কথা শুনে মায়া আকাশ থেকে পড়লো, দাঁত চিবিয়ে আস্তে আস্তে বলল, আস্তে কথা বলো, এ কথা যেন ওরা না শুনে। মাথা ঠিক আছে তোমার? ওদের নতুন সংসার, সেখানে এসে আমরা বিরক্ত করব? এত সুন্দর ফ্ল্যাট করেছে বউর জন্য, আমাদের জন্য না। এসব কথা ভুলেও মুখ থেকে বের করো না। মায়ার কথাগুলো পিছন থেকে সব শুনেছে রিফাত আর তার স্ত্রী আয়েশা। মায়া যখন সুমনকে ধমকাচ্ছিল, ঠিক তখনই রিফাত বলল, আপনি আমার বন্ধুরে একদম বকবেন না ভাবি, আমি ওরে বলছি এখানে থাকার জন্য। না না ভাই, সে কি করে হয়? আপনাদের নতুন সংসার আমি বাধা হতে চাই না। বাধার ব্যাপার কোথায় আসলো? নিজের বাবা মাও যখন 2 নাম্বারই করছে আমার সাথে, তখন এই বন্ধু মানসিক সাহস দেয় আমারে। সেই বন্ধু বিপদে পড়ে থাকবে আর আমি শান্তিতে ঘুমাবো? শোনেন ভাবি, আমি ওই বাড়ির সব ঘটনা শুনছি। সুমন আমাকে সব বলার পরেই আমি বলি আপনাকে এখানে নিয়ে আসতে। অনেক আগে থেকে এ নিয়ে জোরাজুরি করছিলাম, কিন্তু ও শোনেনি। কালকের কথা শোনার পর আমি আর ঠিক থাকতে পারছিলাম না, তাই ওকে আরো বেশি জোরাজুরি করি। তারপরও রাজি হয়, আর আমার ভরসাতেই ও আপনাকে আনছে। ছোট থেকে দুইজন একসাথে বড় হয়েছি, আর ওর পরিবারের এই অবস্থা আমি কিভাবে মানবো বলেন? আর এত বড় বাসা, আমি তো আর এখানে থাকতে পারবো না, আমাকে আবার চলে যেতেই হবে। তখন তো আয়েশা একা থাকবে, আপনি না হয় তার সাথে একটু সঙ্গ দিলেন। আপন ভাই ব্রাদার, বাবা মার ভালোবাসা থেকে 2 বন্ধু বঞ্চিত হয়েছি, এখন না হয় একটা পরিবার হয়ে থাকলাম, তাতে সমস্যা কোথায়? মানুষ দুনিয়ায় আসে কিছুদিনের জন্য, আর এই অল্প কিছু দিনের প্রতিটা সময় যদি কষ্টে কাটায়, এটা আসলে তার জীবনে অনেক বড় আফসোস। তাই একসাথে সুন্দর সুসম্পর্কে যেই কয়দিন বেঁচে থাকি, ডাল ভাত খেয়েও মিলেমিশে থাকা ভালো। সত্যি বলতে রিফাত ভাইয়ের কথাগুলো শুনে আমি মুগ্ধ হয়ে গিয়েছিলাম। এই কথাগুলো যদি আমার বাবা মা আর আমার শ্বশুর শাশুড়ি অনুভব করতো, তাহলে তারা কেউ আমাদের দূরে সরিয়ে দিতে পারতো না। আসলেই মানুষ কয়টা দিন বাঁচে, তার মধ্যে এত অবহেলা পেলে তার জীবনটাই বৃথা। রিফাত মজা করে বলল, এত ভাবার দরকার নেই, আর এই অকাজের ঢেকিটাকে একটু মজার মজার রান্না বান্না শিখাই দিয়েন, তাতেই হবে। কিন্তু ভাই, সব সময় তো বুঝলাম থাকার তো কোনো সমস্যা ছিল না, সমস্যা হলো একটা কাজের। সুমন ওই বাজারে গিয়ে দোকান খুলে বসলে প্রতিদিন ওদের সাথে দেখা হবে। ওদের সাথে দেখা হলে ওরা কিছু না কিছু বলবে ওকে শুনিয়ে। বাবা মা ছেড়ে চলে আসাটা যে কত কষ্টে, সেটা আমি বুঝি। ওই জায়গায় গেলে বাবা মার সাথে দেখা হলে ওরও কষ্ট হবে। আমি এখন থেকে চাকরি খুঁজবো, কিন্তু এই কয়দিন তো ওকে ওইখানে যেতে হবে। হাত পুরা ফাঁকা, খাবো কি বলেন? সুমন নিচের দিকে তাকিয়ে বলল, ওখানে যেতে হবে না। তোমার মনে আছে মায়া, আমি কাল বাড়িতে মিষ্টি নিয়ে গিয়েছিলাম, তার কারণটা কি জানো?
ধন্যবাদ সবাইকে এতক্ষণ গল্পটা শোনার জন্য। গল্পটা কেমন লাগলো কমেন্টস করে জানাবেন, আর ইনশাল্লাহ খুব দ্রুত বাকি অংশ শেয়ার করবো। আজকের মতো আল্লাহ হাফেজ।